বছরের ঠিক মাঝামাঝি সময়ে আম, একটা কোম্পানি তাদের অত্যন্ত লাভজনক একটা সহযোগী প্রতিষ্ঠান বা সাবসিডিয়ারি বিক্রি করে দিল। হুম। আর অবিশ্বাস্য ব্যাপার হলো ঠিক সেই দিনে মানে ওই একই তারিখে বিক্রির সম্পূর্ণ টাকাটা দিয়ে তারা নতুন আরেকটা প্রতিষ্ঠানের শেয়ার কিনে নিল। হ্যাঁ, ঠিক তাই। তো লাভ ক্ষতির হিসাবের খাতায় এটা কি শুধুই একটা সাধারণ লেনদেন, নাকি অ্যাকাউন্টিংয়ের দৃষ্টিকোণ থেকে রীতিমতো একটা রোলার কোস্টার রাইড? বিশেষ করে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা সিএ পড়ছেন তাদের জন্য আরবিট্রারি পিএলসির এই কনসলিডেশন সমস্যাটা শুধু কিছু যোগ বিয়োগের খেলা না। একদমই না। এটা আসলে দারুণ একটা ব্রেন টিজার। রাইট। তো আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমাদের মূল লক্ষ্য হলো এই পুরো সমস্যাটার একেবারে গভীরে যাওয়া। হ্যাঁ, কারণ কনসলিডেশনের এই সমস্যাগুলোর পেছনের দর্শনটা বুঝতে পারা সবচেয়ে জরুরি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমরা হয়তো শুধু ব্যালেন্স শিট মিলানোর চেষ্টা করছি। হুম। কিন্তু গভীরভাবে তাকালে দেখা যায় এটা মূলত IFRS 5 এর নিয়মকানুন আর কন্ট্রোল বনাম ওনারশিপ, মানে নিয়ন্ত্রণ এবং মালিকানার পার্থক্যের একটা দারুণ বাস্তব প্রয়োগ। এক্স্যাক্টলি। আর এই দর্শনটা বোঝার জন্যই আমরা সরাসরি মূল সোর্সে প্রবেশ করব। আমি প্রথমে সোর্সে দেওয়া মূল প্রশ্নটা আক্ষরিক অর্থে লাইন ধরে পড়ছি। আচ্ছা। Arbitrary PLC holds 80% of the ordinary shares of Contrary Limited, which it purchased 5 years ago, on 1st July 20X0 for CU 175,000. On 1st July 20X5, Arbitrary PLC sold all of these shares. একটু থামাই এখানে। হ্যাঁ, বলুন। চলুন বিষয়টা একটু খুলে বিশ্লেষণ করা যাক। এখানে এই 1 জুলাই তারিখটার উপর এত জোর দেওয়া হচ্ছে কেন? মানে এটা কি বছরের অন্য কোনো দিন হলে খুব বেশি পার্থক্য তৈরি হতো? বিশাল পার্থক্য তৈরি হতো। আসলেই এই 1 জুলাই তারিখটাই হলো এই পুরো অ্যাকাউন্টিং সমস্যার মূল চাবিকাঠি। খেয়াল করার বিষয় হলো বছরের ঠিক মাঝামাঝি সময়ে এই বিক্রিটা সম্পূর্ণ হচ্ছে। আচ্ছা, এর মানে দাঁড়ায় যখন আমরা লাভ ক্ষতির হিসাব বা P&L তৈরি করব, তখন পুরো বছরের হিসাব একসাথে টানলে চলবে না। আমাদের এখানে আনুপাতিক হিসাব বা প্রপোর্শনেটিং করতে হবে। মানে অর্ধেক বছরের হিসাব। ঠিক। সহজ কথায় কন্ট্রারি লিমিটেডের ক্ষেত্রে বছরের প্রথম 6 মাসে মানে 12 ভাগের 6 অংশের আয় ব্যয় আমাদের গ্রুপ হিসেবে নিতে হবে। কারণ ঠিক ওই সময়টুকুতে গ্রুপের কাছে কোম্পানিটার নিয়ন্ত্রণ ছিল। তার মানে পুরো বছরের লাভ অন্ধের মতো নিজের খাতায় তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। একদমই না। আচ্ছা, আমি তাহলে প্রশ্নের পরের লাইনগুলো পড়ছি। অ্যান্ড ইউজড দ্য প্রসিডস মানে 2,12,000 CU টু পারচেজ 65% অফ দি অর্ডিনারি শেয়ারস অফ এনথুজিয়াস্ট লিমিটেড। হুম। আর এর একটু পরেই একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। দ্য নন কন্ট্রোলিং ইন্টারেস্টস আর মেজার্ড ইউজিং দ্য প্রপোর্শনেট মেথড। তো এখানে আমার একটা খাটকা লাগছে। কি রকম? অ্যাকাউন্টিংয়ে তো ফেয়ার ভ্যালু মেথডও আছে, সেটা ব্যবহার না করে এই প্রপোর্শনেট মেথড বা আনুপাতিক পদ্ধতি ব্যবহার করার প্রভাবটা আসলে হিসাবে কোথায় গিয়ে পড়বে? এই ব্রেইনস্টর্মিং পয়েন্টটা খুবই চমৎকার। প্রপোর্শনেট মেথড ব্যবহারের সোজা অর্থ হল অধিগ্রহণের সময় আমরা যে গুডউইল বা সুনাম হিসাব করি, তার মধ্যে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা NCI এর কোনো অংশ থাকবে না। মানে গুডউইলটা পুরোপুরি প্যারেন্ট কোম্পানির। ঠিক। গুডউইল শুধুমাত্র প্যারেন্ট কোম্পানি যে অংশটুকু ঠিক তার জন্যই হিসাব করা হবে। যদি ফেয়ার ভ্যালু মেথড হতো তাহলে গুডউইলের ভেতরে NCI এর অংশ ঢুকে থাকত। আচ্ছা। আর এর ফলে পরে যখন গুডউইল ইম্পেয়ারমেন্ট বা মূল্যহ্রাস হতো তখন NCI-কেও সেই ক্ষতি বহন করতে হতো। কিন্তু প্রপোর্শনেট মেথডে সেই জটিলতা নেই। NCI শুধু নিট সম্পদের আনুপাতিক অংশটুকু দেয়। বুঝতে পেরেছি। এখন হিসাবের গভীরে যাওয়ার আগে কন্ট্রোল বনাম ওনারশিপ বা নিয়ন্ত্রণ এবং মালিকানার যে দর্শনের কথা একটু আগে বলছিলেন, সেটা একটু পরিষ্কার করা দরকার। অবশ্যই। উপমা দেয়া যেতে পারে। কেউ একটা বাড়ি ভাড়া নিয়েছে, সে সেই বাড়িতে থাকে, ভেতরের আসবাবপত্র কোথায় থাকবে, দেয়ালে কি রং হবে সেই সিদ্ধান্ত নেয়। মানে তার কন্ট্রোল আছে। হ্যাঁ, অর্থাৎ তার একটা কন্ট্রোল আছে। কিন্তু দিন শেষে সে তো আর বাড়িটার মালিক বা ওনার নয়। এই কন্ট্রোল আর ওনারশিপের দ্বন্দ্বটা গ্রুপের অ্যাকাউন্টিংয়ে কিভাবে প্রভাব ফেলে? এই ভাড়া বাড়ির উপমাটা দারুণ। IFRS এর নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি, 1 জুলাই পর্যন্ত আরবিট্রারি পিএলসির কাছে কন্ট্রারি লিমিটেডের 80% শেয়ার ছিল। হুম। এই 80% শেয়ার থাকার মানে হল সেই কোম্পানির প্রতিদিনের কাজ, সিদ্ধান্ত এবং আয়ের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ বা কন্ট্রোল ছিল।
আর অ্যাকাউন্টিংয়ের নিয়ম বলে যেহেতু কন্ট্রোল ছিল তাই কনসলিডেটেড পিএনডেলে প্রথম 6 মাসের 100% আয় দেখাতে হবে। আচ্ছা। কিন্তু 1 জুলাইয়ের পর যখন পুরো 80% শেয়ার বিক্রি হয়ে গেল তখন সেই নিয়ন্ত্রণ একেবারে শূন্যের কোঠায় নেমে এলো। তাই বছর শেষের ব্যালেন্স শিটে এটার কোনোভাবেই থাকবে না। একটু থামাই এখানে। আমি মালিক মাত্র ৮০ ভাগের, কিন্তু আমি লাভ ক্ষতির খাতায় ১০০ ভাগ আয় দেখাচ্ছি। হ্যাঁ, এটা তো বাইরে থেকে দেখলে এক ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে। এর পিছনে যুক্তিটা কি? এখানেই ওনারশিপ বা মালিকানার আসল ভূমিকাটা চলে আসে। যদিও আমরা কন্ট্রোলের কারণে পিএনডেলে ১০০% আয় দেখাচ্ছি, কিন্তু মালিকানা যেহেতু ৮০%, তার মানে বাকি ২০% হল বাইরের বিনিয়োগকারীদের। মানে এনসিআই এর। একদম। তাই বছর শেষে বা দিন শেষে ওই লাভের ২০% অংশ ঠিকই এনসিআইকে বুঝিয়ে দিতে হবে ব্যালেন্স শিটের মাধ্যমে। আর যখন গ্রুপ সাবসিডিয়ারি কোম্পানিটা বিক্রি করে দিচ্ছে তখন তারা কিন্তু পুরো কোম্পানি বিক্রি করছে না। তাহলে কি বিক্রি করছে? তারা মূলত তাদের নিজস্ব মালিকানার ৮০% অংশ এবং গ্রুপের জন্য তৈরি হওয়া গুডউইলটা বিক্রি করে দিচ্ছে। এই বিভাজনটা পরিষ্কার হওয়া খুব দরকার ছিল। এই যে কন্ট্রোল আর ওনারশিপের কথা বললাম, এর সবচেয়ে বড় প্রভাবটা দেখা যায় যখন আমরা বিক্রয়জনিত মুনাফা বা প্রফিট অন ডিসপোজাল হিসাব করতে যাই। হুম, আরবিট্রারি পিএলসির নিজস্ব অ্যাকাউন্ট এবং গ্রুপ অ্যাকাউন্টে কন্ট্রারি লিমিটেড বিক্রির মুনাফার মধ্যে একটা আকাশ-পাতাল পার্থক্য তৈরি হয়। এই পার্থক্যটা কেন হয়? কারণ একক হিসাব বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের যুক্তিটা অত্যন্ত সরল। একটা একক কোম্পানির ব্যালেন্স শিটে তার সাবসিডিয়ারিকে একটা সাধারণ বিনিয়োগ হিসেবে দেখানো হয়, যা কস্ট বা কেনা দামে রেকর্ড করা থাকে। মানে তারা শুধু দেখে কেনা দাম আর বেচা দাম। ঠিক, একক কোম্পানি শুধু দেখে আমি কত দিয়ে কিনেছিলাম আর কত দিয়ে বিক্রি করলাম। তাহলে চলুন এই একক বা ইন্ডিভিজুয়াল হিসাবটা আগে করে ফেলি। আমাদের লক্ষ্য হল একক কোম্পানির লাভ বের করা। আচ্ছা, আমাদের সোর্স ডেটা বলছে বিক্রয় মূল্য বা প্রসিডস হল 2,12,000 কারেন্সি ইউনিট বা সিইউ, আর 5 বছর আগে কেনার খরচ বা কস্ট ছিল 1,75,000 সিইউ। সুতরাং একক মুনাফা বের করা তো খুবই সহজ। 2,12,000 থেকে 1,75,000 বাদ দিলে নিট লাভ থাকছে 37,000 সিইউ। ঠিক, একক হিসেবে এই 37,000 সিইউই হল লাভ। কিন্তু গ্রুপের কনসলিডেটেড হিসেবে যখন যাব তখন পুরো অ্যাকাউন্টিংয়ের দর্শনটাই পাল্টে যাবে। কিন্তু কেন? গ্রুপের হিসেবে তো আমরা সেই একই কোম্পানি একই দামে বিক্রি করছি। তাহলে কনসলিডেটেড অ্যাকাউন্টে এই চিত্রটা বদলে যাওয়ার কারণ কি? গ্রুপের চশমা দিয়ে দেখলে আলাদা কি এমন দেখা যায়? কারণ হল গ্রুপের দৃষ্টিতে সাবসিডিয়ারি কোনো আলাদা বিনিয়োগ না, সেটা গ্রুপের ভেতরেরই একটা অংশ। গ্রুপ যখন একটা সাবসিডিয়ারি বিক্রি করে তখন সে মূলত কিছু কাগজের শেয়ার বিক্রি করে না। রাইট? সে আসলে ওই সাবসিডিয়ারির অন্তর্নিহিত নিট সম্পদ বা নেট অ্যাসেটস এবং অধিগ্রহণের সময় তৈরি হওয়া গুডউইলটা গ্রুপের বাইরে পাঠিয়ে দেয়। তাই গ্রুপের লাভ নির্ণয় করতে হলে বিক্রয় মূল্য থেকে ওই বিক্রি হওয়া নিট সম্পদের শতাংশ, মানে এই ক্ষেত্রে যেটা ৮০%, এবং অবশিষ্ট গুডউইল বাদ দিতে হবে। এখানেই আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। কাগজে কলমে একটা কোম্পানি যখন একা হিসাব করছে তখন তার লাভ মাত্র 37,000, কিন্তু গ্রুপের হিসাবে সেটা সম্পূর্ণ ভিন্ন একটা অঙ্ক হবে, যা আমরা একটু পরেই হিসাব করব। হ্যাঁ, অ্যাকাউন্টিং যে আসলে শুধু সংখ্যা না, বরং পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গির খেলা, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। এবার তাহলে আমাদের সবচেয়ে বড় মিশনে নামা যাক। চলুন। আমাদের এখন সম্পূর্ণ কনসলিডেটেড প্রফিট অর লস স্টেটমেন্ট তৈরি করতে হবে। এই কনসলিডেশনের মূল লক্ষ্যটা আসলে কি? এই অংশের মূল লক্ষ্য এবং যুক্তি হল IFRS 5 অনুযায়ী বিনিয়োগকারীদের কাছে চূড়ান্ত স্বচ্ছতা নিশ্চিত করা। আচ্ছা। কন্ট্রারি লিমিটেড যেহেতু বছরের মাঝখানে বিক্রি হয়ে গেছে, তাই এটা একটা ডিসকন্টিনিউড অপারেশন বা বন্ধ হয়ে যাওয়া কার্যক্রম। অন্যদিকে এনথুজিয়াস্ট লিমিটেড হল আমাদের নতুন কন্টিনিউইং অপারেশন। রানিং বিজনেস। ঠিক। তো বিনিয়োগকারীদের কাছে ব্যবসায়ের সঠিক চিত্র তুলে ধরার জন্য আমাদের P&L-এ এই কন্টিনিউইং এবং ডিসকন্টিনিউড অংশ দুটোকে সম্পূর্ণ আলাদা করে দেখাতে হবে। তার মানে আমরা বর্তমানের রানিং বিজনেস আর যেটা বিক্রি করে দিয়েছি দুটোকে কোনোভাবেই একসাথে মিশিয়ে ফেলব না। একদমই না। কারণ কেউ যদি ব্যালেন্স শিট দেখে ভাবে যে বিক্রি হয়ে যাওয়া কোম্পানির আয়ও আগামী বছরও আসবে, তাহলে সেটা বিশাল একটা ভুল সিদ্ধান্ত হবে। একদম নিখুঁত পর্যবেক্ষণ।
তাহলে চলুন আমাদের ধাপে ধাপে হিসাব করার প্রক্রিয়া, যাকে আমরা ওয়ার্কিংস বলি, সেটা শুরু করি। প্রথমেই কনসলিডেশন শিডিউল তৈরি করতে হবে। এখানে কন্টিনিউইং অপারেশনসের রেভিনিউ বা আয় কিভাবে বের হবে? খুব সাবধানেই হিসাবটা করতে হবে। কন্টিনিউইং অপারেশনসের রেভিনিউ বের করতে হলে প্রথমে পেরেন্ট কোম্পানি আরবিট্রারিয়ের সম্পূর্ণ আয় 19,26,500 নিতে হবে। আচ্ছা, নিলাম। এরপর এর সাথে নতুন কেনা কোম্পানি অনথুজিয়াস্টের আয় যোগ করতে হবে, কিন্তু পুরো বছরের না, শুধু 6 মাসের আয় যোগ করতে হবে। কারণ এনথুজিয়াস্ট কেনা হয়েছে 1 জুলাই, তাই তো? ঠিক, এনথুজিয়াস্টের পুরো বছরের আয় 7,92,400। তাহলে এর অর্ধেক বা 6 মাসের আয় হল 3,96,200। এই দুটো যোগ করলে পাব 23,22,700। আর বিক্রি করে দেওয়া কন্ট্রারিয়ার আয়, সেটা কি এই আয়ের সাথে আসবে না? 1 পয়সাও আসবে না, কারণ কন্ট্রারিয়ের অপারেশন ডিসকন্টিনিউড বা বন্ধ হয়ে গেছে। সেটার হিসাব P&L এর একেবারে নিচের অংশে আলাদাভাবে দেখাতে হবে। একই নিয়মে কস্ট অফ সেলস, ডিস্ট্রিবিউশন কস্টস ইত্যাদিও বের করতে হবে। ঠিক আছে, ওটা আমরা কন্টিনিউইং অংশে দেখালাম। এবার কন্ট্রারিয়ের ওই 6 মাসের লাভটা বের করা যাক। এটা তুলনামূলকভাবে সোজা। সোর্স বলছে কন্ট্রারিয়ের পুরো বছরের প্রফিট ফর দ্য ইয়ার বা PFY ছিল 20,600 CU। তাহলে খুব স্বাভাবিকভাবেই 6 মাসের জন্য এর অর্ধেক হবে 10,300 CU। হ্যাঁ, লজিকটা এমনই। এবার আমরা গ্রুপের সবচেয়ে জটিল ধাপে প্রবেশ করব। সেটা হলো গ্রুপ ডিসপোজাল প্রফিট বা গ্রুপের বিক্রয়জনিত মুনাফা নির্ণয় করা। আচ্ছা, চলুন এই জায়গাটা খুব সাবধানে ডিকোড করি, কারণ এই অংশটাই সবচেয়ে বেশি কনফিউশন তৈরি করে। আমাদের প্রথম লক্ষ্য হল বিক্রির দিন পর্যন্ত গ্রুপের হাতে কত টাকার গুডউইল ছিল সেটা বের করা। রাইট। শুধু সমীকরণ না বলে এর পেছনের গল্পটা যদি একটু বলতেন। গুডউইল বের করার লজিকটা খুব সাধারণ। আমরা প্রথমে দেখব কোম্পানিটা কিনতে আমাদের কত খরচ হয়েছিল। কনসিডারেশন বা কেনার খরচ ছিল 1,75,000। কিন্তু গ্রুপ অ্যাকাউন্টিংয়ের নিয়মে শুধু প্যারেন্টের খরচ দেখলে হবে না। ওই যে 20% অংশ বা NCI যারা বাইরে থেকে বিনিয়োগ করেছে, তাদের ভ্যালুটাও অধিগ্রহণের সময় কত ছিল সেটা যোগ করতে হবে। সোর্স অনুযায়ী অধিগ্রহণের সময় কন্ট্রারির নেট সম্পদ ছিল 1,87,000। তাহলে NCI এর 20% অংশ হল 37,400। ঠিক। এবার আমাদের খরচ 1,75,000-এর সাথে NCI এর ভ্যালু 37,400 যোগ করলে পাই 2,12,400। আচ্ছা, আসল নেট সম্পদের দাম মানে 1,87,000 বাদ দিলেই আমরা পেয়ে যাব গুডউইল, যা দাঁড়াচ্ছে 25,400। কিন্তু সোর্সে একটা অতিরিক্ত তথ্য দেওয়া ছিল যে আগে কোনো এক সময় গুডউইলের ইম্পেয়ারমেন্ট বা মূল্যহ্রাস হয়েছিল 12,700 CU। এটার কি হবে? যেহেতু গুডউইলের মান কমে গেছে, তাই ওই প্রাথমিক গুডউইল 25,400 থেকে ইম্পেয়ারমেন্টের 12,700 বাদ দিতে হবে। ওকে। ফলে বিক্রির দিন আমাদের হাতে নিট বা অবশিষ্ট গুডউইল থাকছে 12,700। গুডউইলের হিসাবটা পরিষ্কার। এবার আমাদের বের করতে হবে বিক্রির দিন, মানে 1 জুলাই তারিখে কন্ট্রারিয়ের নিট সম্পদ ঠিক কত ছিল। হ্যাঁ, 1 জানুয়ারিতে মানে বছরের শুরুতে নিট সম্পদ ছিল 1,50,000। এর সাথে ওই প্রথম 6 মাসে কোম্পানি যে আয় করেছে, যা আমরা একটু আগে বের করলাম 10,300, সেটা যোগ করতে হবে। কারণ আয় হলে তো নিট সম্পদ বাড়ে, তাই না? একদম তাই। আর এখান থেকে যে ডিভিডেন্ড দেওয়া হয়েছে 10,000, সেটা বিয়োগ করতে হবে। তাহলে বিক্রির সময় নিট সম্পদ দাঁড়ালো 1,50,300। কিন্তু এখানে একটা খটকা লাগছে আমার। 10,000 ডিভিডেন্ড তো দেওয়া হলো বিক্রির আগে। এই ডিভিডেন্ডের টাকাটা তো ক্যাশ থেকে বেরিয়ে গেছে। তাহলে বিক্রয়জনিত মুনাফা বা লাভ বের করার সময় এটাকে হিসাবে আনা হচ্ছে না কেন? এটা কি ডাবল কাউন্টিং হয়ে যাওয়ার ভয় থেকে? খুব যৌক্তিক একটা প্রশ্ন। দেখুন, কোম্পানি ডিভিডেন্ড দিলে ক্যাশ কমে যায়, মানে কোম্পানির মোট নিট সম্পদই কমে যায়। আমরা যখন 10,300 আয় যোগ করলাম,
তখন কিন্তু ডিভিডেন্ড বাদ দেওয়া হয়নি। আচ্ছা, তাই প্রকৃত নিট সম্পদ বের করতে 1,50,000 যোগ 10,300 বিয়োগ 10,000 সমান 1,50,300 করতে হলো। রাইট। যেহেতু এই ডিভিডেন্ডটা ইতিমধ্যেই নিট সম্পদ থেকে বাদ দিয়ে আমরা বিক্রির দিনের সঠিক নিট সম্পদ বের করে ফেলেছি, তাই বিক্রয়জনিত মুনাফার ফাইনাল ক্যালকুলেশনে এটাকে আলাদা করে আর বিয়োগ করার প্রয়োজন নেই। করলে সেটা ডাবল কাউন্টিং হবে। দারুণভাবে ব্যাখ্যা করেছেন। তাহলে এবার ফাইনাল প্রফিট অন ডিসপোজাল বা বিক্রয়জনিত মুনাফা বের করার সময় এসেছে। আমাদের হাতে সব তথ্য আছে। চলুন বের করি। বিক্রয় মূল্য বা প্রসিপস ছিল 2,12,000। সেখান থেকে প্রথমে বাদ দিলাম আমাদের নিট গুডউইল 12,700। এরপর বাদ দিতে হবে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া নিট সম্পদের অংশ। নিট সম্পদ ছিল 1,50,300। যেহেতু গ্রুপের মালিকানা ছিল 80%, তাই এই 1,50,300-র 80%, যা দাঁড়ায় 1,20,240, সেটা বাদ দেব। অথবা হিসাবটাকে অন্যভাবেও বলা যায়, 1,50,300 থেকে 20% এনসিআই, যা কিনা 30,060, সেটা বাদ দিয়ে বাকি অংশটা বিয়োগ করব। ফলাফল কি একই আসবে? হ্যাঁ, ফলাফল একই আসবে। 2,12,000 থেকে 12,700 এবং 1,20,240 বাদ দিলে আমরা পাচ্ছি 79,060 সিইউ। এটাই হলো আমাদের গ্রুপের বিক্রয়জনিত মুনাফা। মনে করে দেখুন, একটু আগে আমরা যখন সিঙ্গেল কোম্পানির হিসাব করেছিলাম তখন মুনাফা এসেছিল মাত্র 37,000 সিইউ। ঠিক। আর এখন গ্রুপের দৃষ্টিভঙ্গি থেকে হিসাব করায় সেই মুনাফা এসে দাঁড়ালো 89,060 সিইউতে। এই পার্থক্যটাই আসলে কনসলিডেশনের সৌন্দর্য। একদম তাই। এবং এই 89,060 সিইউ এর সাথে ওই 6 মাসের আয় 10,300 সিইউ যোগ করে মোট 89,360 সিইউ আমরা P&L-এর একেবারে নিচের অংশে ডিসকন্টিনিউড অপারেশনস থেকে পাওয়া নেট লাভ হিসেবে দেখাবো। আচ্ছা, এতে সুবিধাটা কি? এতে বিনিয়োগকারীরা পরিষ্কার বুঝতে পারবেন যে এই বিপুল আয়টা কেবল এই বছরের জন্যই এসেছে, ভবিষ্যতে আর এই কোম্পানি থেকে আয় আসবে না। এই স্বচ্ছতাটাই IFRS 5-এর মূল উদ্দেশ্য। এবার আমরা আলোচনার শেষ অংশে চলে এসেছি, যেখানে ব্যালেন্স শিটের জন্য এনসিআই এবং রিটেইনড আর্নিংস বা সংরক্ষিত আয়ের হিসাব করতে হয়। এই অংশের মূল লজিকটা কি? এই অংশের মূল লজিক হল বছর শেষে পাওনাদারদের পাওনা বুঝিয়ে দেওয়া। গ্রুপের পুরো লাভ তো আর একা প্যারেন্টের না। এনসিআই এর অংশ আছে। ঠিক। এনসিআইকেও তাদের নির্দিষ্ট সময়ের লাভের অংশ দিতে হবে। হিসাবটা তাহলে এরকম দাঁড়াচ্ছে, কন্ট্রারি লিমিটেডের 6 মাসের যে লাভ 10,300 ছিল তার 20% বা 2,060 পাবে এনসিআই। হ্যাঁ। আবার নতুন যে কোম্পানি এনথুজিয়াস্ট কেনা হলো তার 6 মাসের লাভ 26,850-এর 35%, কারণ আমাদের মালিকানা তো 65%, তাই না? একদম। তো 35% বা 9,398 পাবে ওই কোম্পানির এনসিআই। তাহলে এই বছরে ব্যালেন্স শিটে এনসিআই এর মোট প্রফিট হিসেবে যুক্ত হবে 2,060 যোগ 9,398 সমান 11,458 সিআইইউ। একদম তাই। আর রিটেইনড আর্নিংসের ক্ষেত্রে প্যারেন্ট কোম্পানির নিজস্ব আয়ের সাথে সাবসিডিয়ারিগুলো থেকে প্রাপ্ত আনুপাতিক আয় যোগ হবে, আর যদি কোনো গুডউইল ইম্পেয়ারমেন্ট থাকে সেটা বাদ যাবে। বুঝতে পেরেছি। এভাবেই মূলত পুরো গ্রুপের ব্যালেন্স শিট এবং ইকুইটি বছর শেষে গিয়ে মিলে যায়। এভাবেই মূলত কনসলিডেশনের জটিল গিয়ারগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনার মূল বিষয়গুলো যদি একটু গুছিয়ে আনি। বলুন। প্রথমত, বছরের মাঝখানে সাবসিডিয়ারি কেনাবেচা হলে আনুপাতিক বা প্রপোর্শনেটিং হিসাব করা কতটা জরুরি এবং কিভাবে সেটা করতে হয় তা আমরা দেখলাম। দ্বিতীয়ত, একটা কোম্পানিকে যখন আমরা একক হিসাবে দেখি তখন তার বিক্রির মুনাফা আর গ্রুপের চশমা দিয়ে দেখলে সেই একই বিক্রির মুনাফার মধ্যে যে বিশাল পার্থক্য তৈরি হয় তার পেছনের নিট সম্পদ আর গুডউইলের সমীকরণটা বুঝলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে IFRS 5 কিভাবে কাজ করে, রানিং বিজনেস আর বন্ধ হয়ে যাওয়ার বিজনেসকে আলাদা করে দেখিয়ে এটা কিভাবে শেয়ার হোল্ডারদের কাছে ব্যবসায়ের প্রকৃত চিত্র তুলে ধরে সেটাও আমরা বিশ্লেষণ করেছি। ঠিক। আজকের এই বিস্তারিত বিশ্লেষণটা যারা শুনছেন, বিশেষ করে অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থীরা, আশা করি কনসলিডেশনের এই জটিল প্রক্রিয়াটির পেছনের দর্শনটা এখন অনেক বেশি পরিষ্কার। আশা তো সেটাই। তবে শেষ করার আগে একটা ভিন্ন মাত্রার চিন্তার বিষয় সামনে আনা যেতে পারে।
আজকের এই দৃশ্যকল্পে আমরা দেখেছি আরবিট্রারি পিএলসি তাদের পুরো ৮০% মালিকানা বিক্রি করে দিয়ে কোম্পানির ওপর থেকে সব নিয়ন্ত্রণ হারিয়েছে। রাইট। কিন্তু এমন একটা পরিস্থিতি বিবেচনা করা যেতে পারে যেখানে তারা ৮০% থেকে পুরোটা বিক্রি না করে মাত্র ২০% বিক্রি করল। মানে ৬০% নিজেদের কাছেই রেখে দিল। ঠিক তাই, অর্থাৎ ৬০% শেয়ার নিজের কাছেই রেখে দিল। তাহলে কিন্তু তাদের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ কোনোভাবেই হারাত না। এটা একটা দারুণ পয়েন্ট। সেই ক্ষেত্রে অ্যাকাউন্টিংটা কেমন হতো? সেখানে কি P&L-এ কোনো বিক্রয়জনিত মুনাফা দেখানো যেত, নাকি যেহেতু নিয়ন্ত্রণ এখনও নিজেদের হাতেই আছে তাই পুরো বিষয়টা শুধুই মালিকদের নিজেদের মধ্যে লেনদেন হিসেবে বিবেচিত হয়ে সরাসরি ইকুইটির ভেতরেই সীমাবদ্ধ থাকত? এটা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে। IFRS 10-এর নিয়ম অনুযায়ী এটা নিয়ে গভীর চিন্তাভাবনার অবকাশ রয়েছে। কন্ট্রোল না হারিয়ে শুধু মালিকানার অংশ পরিবর্তন হলে গ্রুপের অ্যাকাউন্টিং কতটা বদলে যায় সেটা পরবর্তী কোনো গবেষণার চমৎকার বিষয় হতে পারে। তো যারা শুনছেন তারা এটা নিয়ে ভেবে দেখতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করছি।